এই যে মনে করেন সরকারের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত মিডিয়ার উপর তিনি এক ধরনের খবরদারি করতে চাইলেন কিনা, না খবরদারি করার ইঙ্গিত দিলেন? এটা আসলে বিশ্লেষণের অপেক্ষা রাখে। আমি জানি না উনি কিভাবে এটা বলছিলেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে তো কথাটা হয়েছিল। এটা আপনি জানেন যে বিগত সরকারের সময়ও কিন্তু তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের বাধা দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখন বিএনপি যদি আগের স্টাইলই চলে, মানে বাধা দিল, প্রচার কিন্তু হয়েছে, প্রচার হয়েছে। আপনি তো প্রচার এখন বহির্বিশ্বে যেটা মানে আপনার মিডিয়ার যে আপনি নিয়ন্ত্রণ করা খুব টাফ। কোনো না কোনো ফরম্যাটে তারেক রহমান 17 বছর বিদেশ থাকলেও কোনো বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দেন নাই, কোনো বিদেশি মিডিয়ার সাথে কথা বলেন নাই। কিন্তু শেখ হাসিনার কাছে উনি নিজে বলতে হচ্ছে না, শেখ হাসিনার কাছে মিডিয়াগুলো দৌড়ায় যাচ্ছে। এটা হলো যেটা আপনি জানেন যে জার্নালিস্ট, আমি জার্নালিস্ট ছাত্র না, কিন্তু যেহেতু আমি এই প্রফেশনে আছে, পাবলিক ডিমান্ড বলতে একটা কথা আছে। হ্যাঁ, পাবলিক ডিমান্ড যদি আপনার প্রেস মিডিয়াগুলো যদি মনে করে যে না ওনার বক্তব্যটা খাবে, পাঠক খাবে, এই মুহূর্তে জরুরি পাঠকের জন্য, দর্শক শ্রোতার জন্য, তখন ওরা যাবেই। এটা হলো মানে জনস্বার্থে কিংবা জনগণ পপুলারিটির উপর ডিপেন্ড করে যে মিডিয়াগুলো ঝুঁকে পড়ে, ঠিক আছে, তার রেটিং অন্যান্য বিষয় সব কিছু মিলে। আপনি যেটা বলছিলেন যে ডাক্তার জাহেদ যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নেত্রীর এভাবে আমরা মানে সরাসরি বলবো না যে ওনার বক্তব্য প্রচার, কিন্তু ওনার যে সেন্সটা যেটা মানে অ্যাসেন্স আর কি, যেটা আমরা বুঝতে পারি আর কি, যে ওনার বক্তব্য যাতে প্রচার না হয়, এটা ওনার পক্ষ থেকে, আমি জানি না উনি সরকারের মুখপাত্র না, সরকারের মুখপাত্র ডক্টর আমিন মাহাদি আমিন, সো উনি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার অ্যান্ড সম্প্রচার উপদেষ্টা। উনি কোন দিক থেকে চিন্তা করে কথাটা বলেছেন এবং চিন্তার ভীষণটা কি ক্লিয়ার কিনা আমার কাছে একটু, আমি নিজেও বুঝতে পারছি না যে ডক্টর জায়েদ আসলে মানে কি বলতে চাচ্ছেন। ঠিক আছে, এটা কি সরকারি সম্প্রচারগুলোকে কি আকার ইঙ্গিতে বললেন, না উনি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? এটা আমার খুব ক্লিয়ার না আর কি, আমি খুব ক্লিয়ার না বিষয়টা। না, তাইলে উনি তো একথা বলছেন যে যদিও এই যুগে আসলে কোনো কিছু আটকে রাখা সম্ভব না, কারণ হচ্ছে বিদেশি মিডিয়া প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাইলে একথা বলার পর আবার মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বলতেছেন, মিডিয়াকে শাসাচ্ছেন কেন? আমি মনে করি যে মিডিয়াকে শাসিয়ে কিংবা নিয়ন্ত্রণের যদি পরিকল্পনা থাকে, এটা একটা ভুল সিদ্ধান্ত। বিশ্বে যে তথ্য প্রবাহর যে যুগটা, আপনি ইচ্ছা করলেই ইনফরমেশন আটকে রাখতে পারছেন না, কোনো না কোনো ফরম্যাটে ইনফরমেশন তো বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমি আশা রাখবো যে সরকার তার মিডিয়া যে পলিসিটা, ওইটা আন্তর্জাতিক মানের করে একটা জবাবদিহিতার মধ্যে থাকলে সরকারের জন্য ভালো, এবং দর্শক শ্রোতা পাঠক এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মিডিয়ার একটু সুখ্যাতি ছড়িয়ে পড়বে যদি আপনি নিয়ন্ত্রণটা না করেন। নিয়ন্ত্রণ করলে পারা যায় না, নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণের জন্য যদি উদ্যোগ নেন কিংবা এই ধরনের কথাবার্তা বলেন, সেক্ষেত্রে বিশ্ব মিডিয়া এটা একটু নাড়াচাড়া হবে। নাড়াচাড়া হলে সরকারেরই ক্ষতি হয়, ভাবমূর্তির মতো ক্ষতি হয়। এটা সরকারের অংশ হিসাবে আমি আশা করবো যে ডক্টর জায়েদ এটা বুঝতে পারবেন। একেবারেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আওয়ামী লীগকে কোনো নামেই রাজনীতি করতে দেওয়া হবে না, মিছিল করতে দেওয়া হবে না। মানে সরকার কি তাহলে একদম স্ট্রিক্ট আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না কোনো নামে, তৃণমূল হোক, আওয়ামী লীগ হোক, নতুন আওয়ামী লীগ হোক, পুরাতন আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ হোক? বিপুল, এটা একটা চমৎকার বিষয় বলছেন আমার ডক্টর জায়েদ, সেটা হলো যে কোনো ফরম্যাটই করা যাবে না। আপনি জানেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকার কিংবা তার আগে এরকম কিছু কথাবার্তা হচ্ছিল। আমার কেন জানি মনে হয় যে সরকারও হয়তো বা মানে ওই আগের পৃষ্ঠা উল্টিয়ে আগের মতো করে আগের নীতি, আগের মানে নীতি, তারপর অন্যান্য যে দর্শনগুলো মেনে চলে এগুচ্ছে আর কি, যেটা উচিত না আর কি। আমি মনে করি কোন ফরম্যাটে হবে কি হবে না, কোন ফরম্যাটে আওয়ামী লীগ ফিরবে, আপনি জানেন যে আমি সরাসরি কোনো রাজনীতি করি না, কিন্তু আমার ধারণা যে আওয়ামী লীগ তো একটা দেশ মানে তার স্বাধীনতার অন্যতম মানে দাবিদার, বাংলা স্বাধীন করার পেছনে শেখ মুজিবুর সাহেবের মানে সক্রিয় ভূমিকা যেটা ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেই দলটা দেশে স্বাধীন করেছে, স্বাধীনতার অগ্রনায়ক, সেই দলটাকে আপনি যদি দাবিয়ে রাখতে চান, সেটা আমার মনে হয় পারা যাবে না। আপনি হয়তো বিভিন্ন ফরম্যাট বলতেছেন, এই ফরম্যাটে কোনো ফরম্যাটে পাবো না, কিন্তু কোন ফরম্যাটে আওয়ামী লীগ মানে চলে আসবে কিংবা আওয়ামী লীগ রূপান্তরিত হয়ে ঢুকে পড়বে। আওয়ামী লীগ কিন্তু বিরাজমান এখন, ঠিক আছে। সরকার যদি মনে করে যে আওয়ামী লীগ নাই, এটা ভুল করবে। আওয়ামী লীগ একদম স্তরে স্তরে স্তরে, এবং সরকারের প্রশাসনেও প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোকজন আছে, জামাতের লোকজন আছে। জামাতের লোকজন এখন বেশি, জনপ্রশাসন সব মিলে, ঠিক আছে, একদম গভীরভাবে প্রতীত আর কি। যার জন্য সরকার চালাতে হিমশিম খাচ্ছে, এবং সরকার কিন্তু অনেক তথ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছছে না, ডিউ টু যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের মন্ত্রীদের দক্ষতা নিয়েও প্রশ্ন আছে, ঠিক আছে। মন্ত্রীরাও যে চালাতে পারছেন এটাও না। কিন্তু সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের লোকজনও আছে আপনি প্রশাসনে, এবং জামাতেরও প্রচুর লোকজন আছে, বিএনপির লোকজন বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কম, বিএনপির লোকজন কম আর কি, আমি যেটা জানি। আমি দীর্ঘ সময় ধরে জনপ্রশাসন ফলো করি, এবং সরকারের সাথে সরকার যতই বলুক যে আমরা বিচার বিভাগকে স্বাধীনতা দিয়েছি এই করেছে, কিন্তু আমার কাছে প্রমাণও আছে তারা কিন্তু বিচার বিভাগের ডিসিশনগুলো মানছে না। মানে স্পেশালি বিচার বিভাগ কোনো ভার্ডিক্ট ওরা মানছে না। অনেক মন্ত্রণালয়ের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় অন্যতম, তারা বিচার বিভাগকে পাত্তা দেয় না, ঠিক আছে। বিচার বিভাগের একটা ভার্ডিক্ট আছে একটা বিষয়ে, তাদের ডিজি নিয়োগের ক্ষেত্রে, ওইটাও তারা মানছে না। এটা ইভেন অনেক তথ্য আছে যেটা বিভিন্ন মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বলেন, ওই পানি সম্পদ বলেন, অনেকগুলো কিন্তু প্রধানমন্ত্রীর নলেজের বাইরে ওরা করে ফেলছে। প্রধানমন্ত্রী নিজে, আপনি জানেন যে প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেসের প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রীও বটে, ঠিক আছে। জনপ্রশাসন মন্ত্রী হিসাবে ওনার কাছে যে বিষয়গুলি উপস্থাপনীয় এগুলো কিন্তু যাচ্ছে না, এবং উপস্থাপনীয় বিষয়গুলো গেলেও কোনো একটা মহল কেন জানি বিষয়টাকে অন্য ধরনের কেমন ফ্ল্যাক্স তৈরি করছে, মানে সঠিক বার্তাটা পড়ছে বলে আমার মনে হয় না আর কি। তো আমি অন্য চেষ্টা করছি যে ওনার মানে বিষয়গুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো এবং বিচার বিভাগের সাথে মানে এই প্রশাসনিক মানে নির্বাহী বিভাগের যে সমন্বয়টা, কিংবা বিচার বিভাগে অনার করা, বিচার বিভাগও যদি আপনি ডিসঅনার করেন, নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তাহলে ওরা কি ডিসিশন দিচ্ছে এগুলি পাত্তা দেওয়ার দরকার নেই, এটা যদি মনে করেন, তাহলে কিন্তু দেশের বিচার বিভাগটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু তাকে আপনার অনার করতে হবে, বিচারপতি অনার করতে হবে। কারণ বিচারকটা কোনো ভার্ডিক্ট দিলে, বিচারকটা কোনো রুলিং দিলে, এটাকে যদি আপনি কোনো মিনিস্ট্রি যদি এটাকে বাংলা ভাষায় একটু অন্য শব্দ পাত্তা না দেয়, তাহলে কিন্তু সরকারের ভাবমূর্তি অসম্পূর্ণভাবে ক্ষুণ্ণ হয়ে যায়। স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী যে বর্তমান সরকার, বিএনপি সরকারের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ঠিক আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না কিছুই হচ্ছে না, সবগুলো ঠিকঠাক মতো চলছে, আসলে সবকিছু ঠিকঠাক মতো চলছে না। যে বিচার বিভাগের প্রসঙ্গ বললেন, কিন্তু উনি বলছেন আদালত ফয়সলা করবে, আদালতের ফয়সলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে। হ্যাঁ, আদালত তো আওয়ামী লীগ এখনো যায় নাই। না, আওয়ামী লীগ আদালতে যায় নাই। আদালতের ফয়সলা উনি বলবেন কেন? বিষয়টা তো আদালত পর্যায়ে যায় নাই। সরকার এটাকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা এক্সিকিউটিভ বিষয়, নির্বাহী আদেশ। হ্যাঁ, কিন্তু এটা তো আদালতে যায় নাই। আর ওনারা আদালতের কথা বলছিলেন, যেটা আমি বারবার বলছিলাম যে আদালত ফয়সলা করবে, তারা তো আদালতের আদেশ মানছে না। তো আদালত ফয়সালা করবে এটা বলে কি লাভ? ওনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি খবর নেন, অনেক মিনিস্ট্রি আদালতের আদেশ নির্দেশ মানছেন না, এতে করে বিচারকদের প্রতি এক ধরনের এক ধরনের অবজ্ঞা করা হচ্ছে। এবং আমার ধারণা যে আগামী কিছুদিনের মধ্যে বিচারকরা একটু ক্রুদ্ধ হয়ে উঠবে, যেহেতু তাদের অর্ডারগুলো, তাদের ভার্ডিক্টগুলো সম্মান করা হচ্ছে না। এবং এটা ইতিমধ্যে আলোচনা চলছে, কিন্তু ঠিক আছে, আলোচনা চলছে। বিচার বিভাগের অনেক মানে অর্ডার সরকার ক্যারি করছে না। এক্সিকিউটিভের দায়িত্ব হলো অর্ডারটা ক্যারি করা, যেহেতু বিচারক এটা তো স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আলাদা আলাদা, ঠিক আছে। তার নির্বাহী বিভাগের দায়িত্ব হলো বিচার বিভাগ যদি কোনো আদেশ দেয় সেটাকে কংগ্রেসীদের নিয়ে কাজ করা। যদি আপনি না করেন তাহলে ওরা নিজেরাই ক্রুদ্ধ হবে, সংক্রুদ্ধ হয়ে হয়তো বা অন্য সিদ্ধান্তে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমার ধারণা আর কি যে অনেকগুলো বিষয় বর্তমান প্রধানমন্ত্রীর নলেজের বাইরেও চলছে, ওনার নলেজে নাই। ওনার নলেজে চলে গেলে এগুলি হতো না, সলভ হয়ে যেত আর কি, ঠিক আছে। আবার মন্ত্রীরাও বেশ কয়েকজন আজকে 2-3 মন্ত্রীর সাথে দেখা হয়েছে, ওনারাও মানে সরকারের রুলস অফ বিজনেসটা মেনে চলছেন না। কারণটা কি? কারণটা ওরা ওই সরকার আর দলকে মিলিয়ে ফেলছেন।
আজকে একজন মন্ত্রীর সাথে দেখা, উনি উত্তরবঙ্গের মন্ত্রী, উনি বলছিলেন একজন আমার সাথে এক ভদ্রলোক দেখলাম, ওনার একটা কন্ট্রাক্টরের তদবির করছিলেন যে আমার কাজটা দেন, ঠিক আছে, এই এটা ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি কাজ। তো ওই মন্ত্রী বললো যে না আমি তো দিতে পারবো না। কেন দিতে পারবেন না, কথা হচ্ছে আর কি। কয় ওটা তো আমার লোকরা তো কাজ করবে, আপনি আমার লোকরা তো 15-16 বছর ধরে কোনো কাজ টাজ পায় নাই, তারা তো মানে তারা তার কাজ তারা আমার তারা বিষয়টা আমার দেখতে হবে, ঠিক আছে। মন্ত্রী ইন এ সেন্সের রাইট আছে, তার অবশ্যই দেখতে হবে। 13-15 বছর ধরে বিএনপির অনেকেই মানে বাড়ি ঘর বিক্রি করেও চলে গেছে, অনেক সমস্যা হয়েছে। কিন্তু সরকারে বসে এইভাবে বলাটাও একটা মানে খুব একটি রুলস অফ বিজনেসের পরিপন্থী আর কি, ঠিক আছে। কারণ সরকার আর দল আলাদা। আপনি এই কথাটা বলবেন যখন দলে, আপনি দলীয় ফোরামে কথা বলবেন, আপনি যখন পার্টি অফিসে যাবেন তখন এভাবে কথা বলবেন, আপনি যখন মন্ত্রীর চেয়ারে বসবেন তখন কিন্তু এভাবে কথা বলা ঠিক না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে উপদেশটা আওয়ামী লীগ সম্পর্কে বললেন, আওয়ামী লীগকে কি এভাবে দমিয়ে রাখা সম্ভব? আমি মনে করি যে সম্ভব না। কারণটা হলো কি, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, ঠিক আছে, যারা 52, 71, 69 এইসবের অংশীদার, ঠিক আছে, বাংলাদেশের বিনির্মাণে অংশীদার, বাংলাদেশের জন্মের স্রষ্টা তারা। তবে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে যে একা যে আওয়ামী লীগ যুদ্ধ করে দেশের শাসন নেতৃত্ব দিয়েছে, কিন্তু আপামর জনগণ তখন এই জনযুদ্ধে, এই মুক্তিযুদ্ধে অ্যাটেন্ড করেছে। ইভেন আমাদের যে দেশপ্রেমিক আর্মি আছে তারাও মুক্তিযুদ্ধে অ্যাটেন্ড করে এবং সিরিয়াস অ্যাটেন্ড করেছে। যে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনারও মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি আর কি, ওনার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো এই বিষয়গুলো বিবেচনা এনেই আপনি বলতে হবে যে আওয়ামী লীগরা আমি রাজনীতি করতে দেবো না, ঢুকতে পারবে না। এগুলি আমি মনে করি যত বেশি আপনি আওয়ামী লীগের এগেনস্টে বলবেন, ডক্টর জাহেদ বলুক, অন্যরা বলুক, তত বেশি আওয়ামী লীগের লাভ। আওয়ামী লীগ সংগঠিত, আওয়ামী লীগ সংগঠিত হবে, আওয়ামী লীগ মানে তেজি হয়ে আবার এগিয়ে আসবে, ঠিক আছে। আপনি যখন বলবেন যে তুমি তো তোমার তো এটা তুমি পারবে না, তোমার করতে দেবো না, তখন আমার মধ্যে জাগবে যে আমি এটা করবোই। এটা হলো একটা সাইকোলজিক্যাল, এটা সাইকোলজিক্যাল ফেনোমেনা। আপনি যদি কমিউনিকেশন সাইকোলজিটা বোঝেন ভালো করে, তাহলে আপনি দেখবেন যে এই ধরনের কথাবার্তা বললে আপনি যার এগেনস্টে বলছেন সেই শক্তিশালী হচ্ছে, একদম মানুষের কাছে তার পপুলারিটি আরো বেড়ে যাচ্ছে। আর এটা একটু জনভিত্তির সংগঠন, একদম শিকড় পর্যন্ত এর আছে না, ডেফিনেটলি এটা তো এই সংগঠনকে আপনি বারবার এইরকম বলে না করতেই দিব না। এটা আমি আপনাকে, আমার এক বন্ধু সরকারের মন্ত্রী ছিল, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এবং উনি এখন এমপি ঢাকার আর কি। তো আমাদের আন্দোলনে ছিল, নামটা আমি উচ্চারণ করছি না। তো আমি এটা হলো 95-এর দিকের ঘটনা, 95 মনে হয়, 95, হ্যাঁ এই সময়টা আর কি। তো উনি বক্তৃতা করছিলেন পল্টনে। এক পর্যায়ে উনি বলছিলেন যে 100 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আমার এই বন্ধুটি বলছিলেন। তা আমি রিক্সা থেকে নামে, ও বক্তৃতা শেষ, আমিও নামে গেলাম। নেমে আমি বললাম যে এই বন্ধু, এইটা ইউ আর ডুইং রং। তুমি যে বললে 100 বছর ক্ষমতা আসবে না, আমার কেন জানি মনে হয় ওরা দ্রুতই ক্ষমতা চলে আসবে। আমি কিন্তু পল্টনে দাঁড়াই বলছি। পরে 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ঠিক আছে। পরের বার তো আবার 2001-এ বিএনপি অত্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় আসলো, ঠিক আছে। তখন 2005 সালেও আমাদের একটা আত্মীয়, মানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ির আত্মীয়, সে আমেরিকাতে এসে 2005 সালের ঘটনা, সেও আমার সাথে আলোচনা করছিল যে সরকারের কী অবস্থা। তারপর যে সরকার তো যেটা মনে হয় আগামীতে ক্ষমতায় আসবে না। একটা ব্যাপার হচ্ছে, প্রশ্ন করতেই হয়, জাহেদ সাহেব যে বক্তব্য দিয়েছে, এটা তো এদের জাহেদের বক্তব্য না, এটা তো উপদেষ্টার বক্তব্য। উপদেষ্টা তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাহলে কি প্রধানমন্ত্রীর বক্তব্য এটা? না, এটা আমি বিপুল, আমি আপনাকে উইথ রেসপেক্ট বলছি আপনাকে যে এটা প্রধানমন্ত্রীর বক্তব্য না। তাহলে কি প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফেলা? বেকায়দায় ফেলে না, উনি হয়তোবা ঠিক আছে, জাহেদ আমারও প্রিয় ভাজন, জাহেদ হয়তো বা চিন্তা করছে যে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এভাবে বলি। কিন্তু আমি আমার যে স্টাডিটা অ্যাবাউট মিস্টার তারেক রহমান, অনারেবল প্রাইম মিনিস্টার, আমার ধারণা যে উনি এইসব কথাবার্তায় খুব একটা সন্তুষ্ট হয়েছে কিংবা হবে বলে আমার মনে হচ্ছে না। বাট হিজ এ নাও সরকার প্রধান, আর বাস্তবতাটা বোঝার মতো ক্ষমতা ওনার আছে। উনি তো আবার একটা কেলেঙ্কারি করেই আসলেন দিল্লিতে, সেটা আরেক বিষয়। এই যে যেহেতু এই প্রসঙ্গ আসছে, তা আমি দিল্লির প্রসঙ্গটা আলাপ করি, তারপরে সর্বশেষ একটা বিষয় আলাপ করব। আপনি নিশ্চয়ই জানেন যে দীনেশ ত্রিবেদী যখন রাষ্ট্রপতির সাথে দেখা করলেন গত সপ্তাহে, এবং এই 28 তারিখ থেকে ভিসা প্রসেসিংয়ের ভিসাটা করে দেওয়ার কথা বলেন দেশের 5টি ইয়েতে। তো গত 2 দিন ধরে এই ঢাকা না দিল্লি করতে সবাই দিল্লিমুখী,
এটার কারণটা কি? এটা হচ্ছে কি, আপনি যত কথাই বলেন ওই আমি জানি না আপনি একটা ছবি দেখেন, পদ্মা নদীর মাঝি ছবিটা দেখেছেন কিনা, ঠিক আছে? পদ্মা নদীর মাঝির একটা ক্যারেক্টার আছে যে দুজনই প্রচন্ড ঝগড়া করে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ঝগড়া করে, মানে তারা ঝগড়া, তারা থামে না ঝগড়া আর কি। পদ্মা নদীর মাঝি গৌতম এটা করেছিল, খুব পপুলার একটা ছবি। তো ওখানে রাত্রেবেলা দেখা যায় দুজন একত্রিত, দুজনের একত্রিত প্রেম ভালোবাসা এরকম আর কি। আপনি যতই বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমি যে সার্জিসে তার বাবার চিকিৎসার জন্য দিল্লি নিয়ে গেছে, কিন্তু সে দিল্লির এগেনস্টে কথা বলে, ঠিক আছে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু আপনার চিকিৎসার সময় তো দিল্লি আর কলকাতা চলে যাচ্ছেন। এটা একদম স্ববিরোধিতা আর কি, ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা আর কি, ঠিক আছে? আপনি মুখে একটা বলতেছেন কিন্তু কাজে আবার নিজের প্রয়োজনে আপনি চলে যাচ্ছেন। নিজের স্বার্থে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে বলতেছেন, মানুষকে খেপাই দিতেছেন, আবার নিজের স্বার্থে নিজে চলে যাচ্ছেন ইন্ডিয়া, মানুষকে খেপাই দিয়ে। বিষয়টা এমন আর কি, এটা 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 একটা দ্বান্দ্বিক বিষয় হয়ে দাঁড়াইছে আর কি। একদম। একটা বিষয় হচ্ছে যে হাসান লকিনু জাতীয় সংসদীয় দল জাসদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠক, ট্রেনার, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান লকিনুর মামলার রায় হয়েছে গতকালকে কুষ্টিয়ার একটি মামলায়। 8টি অভিযোগ ছিল, 5টি খালাস হয়েছে, আর 3টে অভিযোগে মামলা হয়েছে 10 বছর 10 বছর 10 বছর। এই রায়টাকে আপনি কিভাবে আসলে দেখছেন? আমি ইনু সাহেব জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি সব জাসদের মানে অন্যতম স্বাধীনতার সংগঠকও, জাসদ রাজনীতির অভিজ্ঞ পুরুষ উনি। তো ওনার মিসেস দেখলাম কথা বলছিল কালকে, ওনার উকিলরা বলছিল যে এই মামলার যে রায়ের যে ম্যারিটটা খুবই দুর্বল। ওনার মিসেসও বলছিল, ওনার লয়ারও বলছিল যে এটা তারা মানে এই রায়টাকে তারা মেরিটের মধ্যে আনতে চান না, ঠিক আছে? ওনার মিসেসও বলছিল যে এটা আমার হাজব্যান্ডের এই ধরনের এই মামলায় এই জেল হওয়া মানে এটা আমি মেনে নিতে পারছি না, এটা একটা ফ্যাব্রিকেটেড কিংবা তৈরি, উনি যেটা বলছিলেন আর কি, ওনার মিসেস যেটা বলছিলেন শুনছিলাম আর কি, ওনার লয়ারও তাই বলছিলেন। আবার প্রসিকিউশন চাচ্ছে যে, প্রসিকিউশন আবার বলছে যে ওনার সাজা কম হয়েছে, ঠিক আছে? আমার কথা হলো যে পলিটিক্যাল মামলাগুলোতে এমনটা কিন্তু হয়, এটা কিন্তু রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলাতে আপনি হয়তো তারা এই যে কি জানি বলে আগের যে মন্ত্রী ছিল বাবর সাহেবের অনেক মাম দিয়ে দিলেন, তার হ্যাংও হয়ে গেল, কিন্তু আবার সে বেরিয়ে তো সে সরকারে আছে, এমপি কিংবা মন্ত্রী হয়ে যাবেন হয়তো কিছুদিনের মধ্যে। তো এইগুলি আমি মনে করি না যে পুলিশ যে মামলাগুলো মানে এখন করে, মানে চার্জশিট দেয়, চার্জশিটে একটু দুর্বল চার্জশিট হয়ে যায়। দুর্বল চার্জশিট হওয়ার কারণে পরে মামলাগুলো মানে উচ্চ আদালত আর টিকে না, এমনি হয়রানি হয় না। এই বেশিরভাগ ক্ষেত্রে তো দুর্বল হয়ে গেলে চার্জশিটের এমনভাবে দেয় যাতে দুর্বল হয়ে যায়। কিন্তু হাসানুল কিনুর নামে যে মামলাটা হলো কুষ্টিয়া ষড়যন্ত্র, তার ঢাকায় ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র, এগুলো দিয়ে কোনো প্রমাণ তো আইনজীবীরা বলছেন কোনো প্রমাণ করতে পারে না। 302 মামলায় এই ধরনের মানে এনভায়রনমেন্টে এটা 302 304 এর ধারার মামলায় প্রমাণ করাটা টাফ। আর উনি তো সরাসরি করে মারতে যান নাই, সরাসরি কাউকে গুলি করেন নাই, কিংবা বলতে পারে উনি নির্দেশ দিয়েছে। তো নির্দেশ দিলে নির্দেশেরও কিন্তু একটা এভিডেন্স লাগে। নির্দেশ তো আমি শেখ হাসিনা করতে পারবে না, ঠিক আছে? শেখ হাসিনার সাথে 14 দলের বৈঠকে কিন্তু শেখ হাসিনা নির্দেশ দিতে পারে না, পরামর্শ দিতে পারে যে এইটা দিতে পারে, এটা দিতে পারে। এই যে মনে করেন শেখ হাসিনার সাথে 14 দলের বৈঠকে যিনি ষড়যন্ত্র করছেন, তিনি নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার সাথে কথোপকথনে, তিনি বলতেন হেলিকপ্টার দিয়ে বম্পিং করতে, মানে এইসব বিশ্বাসযোগ্য কিনা? উনি বিশ্বাসযোগ্য আর যোগ্য না সেটা প্রশ্ন না, উনি ওটা বলেছিলেন যে, যেটা আমি ব্যক্তিগতভাবে জানি, তো উনি ওই